নমস্কার, পোস্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই সংশোধনী বিল, একটা বড় সংশোধনী বিল আনলো কেন্দ্র। সবাই যদি একটু মনে করেন যে গত বাজেট অধিবেশনে এই বিল পাস হয়েছিল আর গতকাল থেকে এই আইন কার্যকর হয়েছে। এখানে দুটো পার্ট আছে এই নাগরিকত্ব সংশোধনী আইন বিলে। একটি হচ্ছে, এর আগে পর্যন্ত যেটা ছিল, নাগরিকত্বের জন্য সময়সীমা ছিল 10 বছর। 2014 সালের 31 ডিসেম্বর অবধি সময়সীমা ছিল, সেটা এখন বাড়িয়ে আরও 10 বছর বাড়িয়ে বলা ভালো করা হলো 2024-এর 31 ডিসেম্বর। এটা হচ্ছে প্রথম পার্ট। কিন্তু দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলার জন্য, বিশেষ করে আসামের জন্য। এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে অনুপ্রবেশকারী একটা এমন ইস্যু বাংলায়, বিশেষ করে যারা ওপার বাংলা থেকে আসছেন এদেশে এবং যাদেরকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হচ্ছে, যাদেরকে পুশব্যাক করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। এই নতুন সংশোধনী আইন বিলে স্বরাষ্ট্র দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে খুব পরিষ্কার, খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বিদেশি অবৈধ নাগরিকদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলোর জন্য। অর্থাৎ যারা এদেশে অবৈধভাবে রয়েছেন, যাদের সপক্ষে কোনো তথ্য নেই, তাদের আইডেন্টিটি নেই, তাদেরকে যতদিন পর্যন্ত না এই আইনি পরিচয় তাদের মধ্যে আসবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে এই ডিটেনশন সেন্টারে রেখে দেওয়া হবে। যদিও গোটা বিষয়টা করবে ফরেনার্স ট্রাইব্যুনাল, অর্থাৎ তাদের মাধ্যমেই গোটা বিষয়টা ঘটবে, কিন্তু এই আইনের তরফ থেকে যেটুকু বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, যে অবৈধ বসবাসকারী এদেশে যারা থাকবেন, তারা যদি কোনো রকমভাবে ধরা পড়েন, তাদের কাছে যদি কোনো যুক্তিগ্রাহ্য তাদের আইডেন্টিটি না থাকে, তাহলে কিন্তু তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে তো আইনি প্রক্রিয়া যেরকম আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না তাদের সম্পূর্ণভাবে তারা প্রমাণ করতে পারবেন যে তারা এদেশের বৈধ নাগরিক, ততদিন পর্যন্ত তাদেরকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। আর যদি তারা অবৈধ নাগরিক হয়, তাদেরকে তো পুশব্যাক করতেই হবে। সেটা হয়তো পরবর্তীকালে হবে। কিভাবে তাদের পুশব্যাক হবে, কোথা থেকে তারা এসছেন, তাদের সোর্স কী, কীভাবে তারা আসলেন, তার সমস্ত তদন্ত হবে। কিন্তু এই মুহূর্তে এই আইন পাস করার পর সমস্ত বিরোধী দলগুলোর একটাই প্রশ্ন, যে কেন এখন এই টাইমটাকে বেছে নেওয়া হলো। কারণ আমরা জানি ইদানিংকালে বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রতি হেনস্থা হচ্ছে। বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে, বাংলা ভাষা নিয়ে নানা রকম কথা বলা হচ্ছে, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, কাউকে পুশব্যাক করা হচ্ছে। জানি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং মামলা করেছে এই রাজ্যের শ্রমিক কল্যাণ পর্ষদ, যার চেয়ারম্যান তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন এই ধরনের হেনস্থা হওয়া পরিযায়ী শ্রমিকদের নিয়ে তিনি কাজ করছেন এবং সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছেন যে বাংলা ভাষায় কথা বললেই যে তারা বাংলাদেশি, কেন এই যুক্তি বারবার চলে আসছে, সে উত্তর কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। কিন্তু আজ আমাদের আলোচনা বিষয় যে কেন হঠাৎ এই মুহূর্তে এই সংশোধনী আইন আনা হলো। এর পিছনে কি সত্যি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে, না আমাদের দেশে যেভাবে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছেন এবং আমাদের বৈধ ভোটার তালিকায় তাদের নাম রয়েছে, বা বৈধ নাগরিক হতে গেলে যে আইডেন্টিটি লাগে, এপিক কার্ড লাগে, ভোটার কার্ড লাগে, আধার কার্ড লাগে, সেগুলো তারা কিভাবে পেয়ে যাচ্ছেন, তারও তো একটা কোথায় বিচার দরকার, তারও তো একটা তদন্ত দরকার। সুতরাং এক কথায় এই নাগরিকত্ব সংশোধনী বিল বা আইন হিসাবে পেশ হওয়ার পর এখন এই বিষয়টা কিন্তু গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে। কিন্তু এর আসল পরিস্থিতি যেই মুহূর্তে বাংলায় এবং অসমের দিকে আসছে, কারণ বারবার বিরোধীরা বলছেন যে ভোটমুখী বাংলা আর অসমে মেরুকরণের হাওয়া তোলার জন্যই হঠাৎ করে এই নাগরিকত্ব সংশোধনী আইন
বাংলায় বা অসমের জন্য বেশিভাবে প্রযোজ্য হচ্ছে। আমরা আলোচনায় আসবো, তবে তার আগে আজকে শুরুতে এই প্রতিবেদন দেখব, তারপরে আমরা আলোচনা শুরু করব। শুনুন আজকের প্রতিবেদন। দেশে কার্যকর হলো বিদেশি নাগরিক সংশোধনী আইন। এই সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ করল স্বরাষ্ট্র মন্ত্রক। বিদেশি চিহ্নিতকরণ এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় রদবদলও ঘটানো হয়েছে নতুন নির্দেশিকায়। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করে তাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। এই জন্য প্রতিটি রাজ্যকে ডিটেনশন শিবির তৈরি করার জন্য দেওয়া হয়েছে নির্দেশ। ডিটেনশন ক্যাম্প তৈরি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এই আইন কার্যকর করা অত্যন্ত জরুরি বলে মনে করছে বিজেপি। 14 সাল ছিল আগে 31 ডিসেম্বর, সেটা 24 সালের 31 ডিসেম্বর এক্সটেনশন করা হয়েছে। মানে এর পরবর্তীতে যে লোকগুলো আসছে তাদেরও সমস্যা হবে না। এটা সবে 25 সাল চলছে, তো 24 সাল পর্যন্ত বহু মানুষ এসছে। তাদের আগামী দিনে সিএতে অ্যাপ্লিকেশান এবং তাদের সমস্যার সমাধান আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় করলো, যার জন্য আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ। ওনার এই অ্যাক্টিভিটিস আমাদের সমাজের মানুষকে আরও বেশি জাগরিত করলো এবং আগামী দিনে তাদের পথ চলা সুগম করলো। ডিটেনশন ক্যাম্প হবে তাদের জন্য যারা প্রকৃতপক্ষে হিন্দিতে যাদের ঘুষবাইঠিয়া বলে, অনুপ্রবেশকারী, এবং যারা প্রকৃতপক্ষে বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা আরও যারা আছে তাদের জন্য এই ডিটেনশন ক্যাম্প করার অনুমতি দিয়েছে। যদিও ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি বিরোধী দলগুলি। সিদ্ধান্তকে একতরফা বলে জানিয়েছে তারা। এতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ এবং সমাজে আতঙ্কের পরিবেশ তৈরি হবে বলে মনে করছে দলগুলি। এ তো ডিম আগে না মুরগি আগের খেলা চলছে। মানে ঢুকলে ধরবেন নাকি ঢোকা আটকাবেন? মানুষকে কি আপনারা ধাঁধার খেলায় নজর ঘোরাতে চান? দিয়ে যেটা কাট অফ ডেটটা এক্সটেন্ড করেছেন বলে যেটা বলা হচ্ছে, মূল যে ইস্যু, অর্থাৎ দেশের অর্থনীতির বিপর্যয়, শ্রমজীবীর বিপর্যয়, কৃষিজীবীর বিপর্যয়, বাংলাকে বৈষম্য, বাংলার প্রতি বঞ্চনা, বাংলা ভাষাকে অপমান, তো আমরা এগুলো তো হতে দেব না বলেছি। এনআরসিসিএ আমাদের রাজ্যে আমরা হতে দেব না। কিন্তু ওনারা মাঝে মাঝে এগুলো দিয়ে নজর ঘোরানোর একটা চেষ্টা করেন। আসল যে জিনিসগুলো, যেগুলো রুটি কাপড়া আর মাকান বেঁচে থাকার জন্য লাগবে মানুষের, সেগুলোর দিকে বিজেপির নজর নেই। আর সেই ব্যর্থতা ঢাকতে এই ধরনের নজর ঘোরাবার খেলা, সস্তা চমক দিয়ে আসল ক্ষত থেকে অন্যদিকে নজর ঘোরাবার চেষ্টা, সেইগুলো করেছে। গত কয়েকদিনে রাজ্যে একাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। নতুন এই সংশোধনী আইন লাগুর ফলে অনুপ্রবেশ বন্ধ করা যাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। নিউজ টাইম। এটা ঠিক, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আমাদের এই দেশে এসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। বিশেষ করে যারা অমুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এবং তার যে এক্সটেনশন 10 বছর দেওয়া হলো, তাতে হয়তো আরও অনেক মানুষ এদেশের নাগরিক হিসাবে তাদের নথিবদ্ধ হতে পারবে। কিন্তু যারা অবৈধ বিদেশি অনুপ্রবেশকারী হিসাবে এখানে আছেন, তাদের আইন বা তাদের জন্য যে আইন, যে বিজ্ঞপ্তি, সেটা কিন্তু বেশ চিন্তার বিষয়। অর্থাৎ যারা বিভিন্ন অন্য কোনো দেশ থেকে এই দেশে এসছেন অবৈধভাবে এবং যাদের কোনো বৈধ আইডেন্টিটি নেই, তারা যদি সত্যি অনুপ্রবেশকারী হয়ে থাকে, তাহলে সত্যি তো তাদের বিচার হওয়া উচিত যে তারা কেন এদেশে আছেন, তাদের সপক্ষে কী তথ্য আছে, এগুলো তো জানা সরকারের উচিত বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু না, এর মধ্যেও কোথাও না কোথাও আমরা রাজনৈতিক বিষয় সামনে চলে আসছে। যদিও বিরোধীরা বলছেন এরা পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। যদিও বিজেপির তরফ থেকেও নানা রকম কথা বলা হচ্ছে যে এই আইন পাস হওয়ার পর যেটা হবে, যে এই রাজ্যে বা বিভিন্ন রাজ্যে যারা অনুপ্রবেশকারী হয়ে এসছেন, কারণ এখানকার মানুষদের রোজগার তারা ছিনিয়ে নিচ্ছে, যারা বৈধ নাগরিক তাদের কোনো হেনস্থা হবে না। কিন্তু দেখার আলটিমেটলি সেটা কোথায় গিয়ে দাঁড়ায়। আমরা আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে উপস্থিত যারা অতিথি তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার ডান দিকে রয়েছেন সিপিআই মুখপাত্র রিতেশ বসাক। রিতেশ, আপনাকে স্বাগত। আমার বাদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের
কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত রায়, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন বিজেপির তরফ থেকে মুখপাত্র আলী হোসেন সাহেব, আপনাকেও স্বাগত। কংগ্রেসের তরফ থেকে রয়েছেন কেতন জয়সওয়াল। আমি প্রথম প্রশ্ন রাখবো দেবব্রতদার কাছে। দেবব্রতদা, খুব স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত রাজ্যে আমরা বেশ কিছু ঘটনা আমাদের সামনে এসছে, যেখানে পরিযায়ী শ্রমিকরা যারা কাজ করতে গেছেন বাংলা থেকে, তারা বাংলা ভাষায় কথা বলেন বলে তাদের অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিতকরণ করা হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। কিন্তু এবারে এই নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর যদি ডিটেনশন ক্যাম্পে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, এরপর তো আপনাদের আর বলার কোনো ভাষা থাকবে না, কারণ এটা আইন হিসাবে পরিণত হয়েছে। এবং সত্যি তারা যদি অনুপ্রবেশকারী হয়, তাহলে তাদের সপক্ষে তাদের তথ্য দেখাতে হবে, তাদেরকে আইডেন্টিটি দেখাতে হবে। সেটা যদি না পারে, তাহলে তো সত্যি ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হবে। যদিও আমি বলছি এই বিষয়টা নিয়ে বিতর্ক আছে, যে সত্যি কারা অনুপ্রবেশকারী আর কারা এদেশের নাগরিক, তা নিয়ে অনেক সংশয় আছে। কারণ এদেশে এমনও অনেক উদাহরণ আমরা আছে যারা এখানে আসার পর তারা বৈধ নাগরিক হিসাবে রয়েছেন এবং তাদের সমস্ত আধার কার্ড, প্যান কার্ড সব কিছুই রয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপনাদের শ্রমিক কল্যাণ পর্ষদ যারা এই বিষয় নিয়ে আন্দোলন করছেন এবং সুপ্রিম কোর্টে পর্যন্ত চলে গেছেন এবং প্রশ্ন করেছেন আইনজীবী প্রশান্ত ভূষণ, এবং সুপ্রিম কোর্টও জানতে চেয়েছেন যে বাংলা ভাষা কথা বললে বাংলাদেশি নয়, তাহলে কোথাও এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলা যেহেতু ভোট আসছে, সংখ্যালঘুদের ভোট কিছুভাবে যদি আপনাদের থেকে কেটে নেওয়া যায়, এটা কি তারই একটা কোনো সমীকরণ? দেখুন, বিজেপি এবং আরএসএসের কিছু ঘোষিত নীতি এবং এজেন্ডা আছে। এক হচ্ছে হিন্দি এবং হিন্দুস্তান। দেখুন, কার্যত হিন্দুস্তান বলে কোনো দেশ নেই, যেটা আছে সেটা হচ্ছে ভারতবর্ষ এবং ইন্ডিয়া। এটা বিজেপি কিংবা আরএসএস ঘোষিত একটা সিস্টেম হয়তো হতে পারে, তারা প্রকাশ করে। এবং হিন্দি কিন্তু রাষ্ট্রভাষা নয়, আবার বলছি, ওরা চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আমাদের 22টা যে ভাষা রয়েছে, সেই ভাষায় বাংলার যতটা অধিকার রয়েছে, হিন্দি ভাষারও ততটাই অধিকার রয়েছে, বাকি ভাষাগুলো রয়েছে। কারণ এগুলো এরা চালিয়ে দেয়। এবং ধর্ম, হিন্দু, দেখুন ভারতবর্ষে এরকম অনেক মানুষ রয়েছে আমাদের মতো ধর্মহীন মানুষ, কিংবা সে তার মনে করুন কোনো বায়োডাটা কিংবা জায়গায় লেখে হিউম্যানিটি, সে ধর্মহীন মানুষ বা নাস্তিক বলতে পারে। এবং সেই দিক থেকে দেখলে বিজেপি না এই নির্বাচনগুলো এলে অনেক বিষয় থেকে না একটু সরিয়ে মোড়টা ঘুরিয়ে দিতে যায়, মানে ইস্যুটাকে চেঞ্জ করে দিতে যায়। এখন মোটামুটি দেশ জুড়ে যে এসআইআর যেটা চলছে, সেই জায়গা থেকে বিজেপি একটু হলেও কোণঠাসা হয়ে পড়েছে। এমন কিছু কিছু ক্ষেত্রে প্রমাণিত হয়েছে বিজেপি যে ভোট চুরি করে জিতেছে, সেটা প্রমাণও হয়েছে এবং নিজের কথাতেই তারা ফেসে যাচ্ছে। তারা অভিযোগ না, নিজের কথা প্রমাণ না, কিছু জায়গায় প্রমাণিত হয়েছে যে অবৈধ ভোটারের অবৈধ ভোটারের অভিযোগ কিন্তু তারাই প্রমাণিত হয়েছে। আমি যেটা বলছি শুনুন, অবৈধ ভোটারের অভিযোগ প্রমাণিত হওয়া আর শুনুন করা দুটো। এইবার দেখুন, এমন হয়েছে যে বিজয়ী প্রার্থীকে পরাজিত ঘোষণা হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ এটা হয়েছে। তাহলে এটা বোঝা যায় ভোটে টেম্পারিং হয়, এটা তো প্রমাণিত হয়েছে। সেটা আমাদের আদালতের নির্দেশে হয়েছে, একটা পঞ্চায়েতের আমরা দেখেছি, তার মানে এটা প্রমাণিত হয়েছে তো। এবং এটাও যে বিজেপি যেটা বলে বেড়াচ্ছে যে অবৈধ ভোটার, নিশ্চয়ই তারা যদি অবৈধ ভোটার থেকে থাকে, সেই অবৈধ ভোটারদের ভোটেই তো তোমরা 2024-এ জিতে এসছো, সেইটাও তো তোমাদের ঠিকঠাক করতে হবে। আর যেটা বাংলা এবং বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে, সেটা আমরা তো বারে বারে বলেছি, কিন্তু এটা কার্যত মান্যতা দিয়েছে আমাদের রাজ্যপালও দিয়েছে। বিষয় নয়, এটা পরিষ্কার বিষয়টা হচ্ছে অনুপ্রবেশকারী, হ্যাঁ অবৈধ অনুপ্রবেশকারী, বিদেশি অনুপ্রবেশকারী, একদম সঠিক জায়গায় আপনি বলেছেন, অনুপ্রবেশকারী। কিন্তু অনুপ্রবেশের দায় দায়িত্ব কার? যাদের দায় দায়িত্ব হলো তারা কিন্তু দায় দায়িত্ব, সেই দায় দায়িত্বের জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশ করলো, খুব ভালো কথা। তাহলে আমাদের দেশটা কি ধর্মশালা নাকি? আমাদের দেশটা তুমি বাইরের লোক এসে ঢুকিয়ে দেবে। কদিন আগে, 1 বছর আগে যখন বাংলাদেশের সমস্যাগুলো হচ্ছে, খুব ট্যাকটিক্যাল একটা বিষয় আছে, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আপনি এটাও ভালো দেশ থেকে এখানে চলে এসেছে কারণে, মানে দেখুন সারা পৃথিবীতে সংখ্যালঘুদের ওপর সংখ্যাগুরুরা অত্যাচার করে, সেটা ভারতবর্ষেও হতে পারে, সেটা ভারতবর্ষের বাইরেও হতে পারে এবং সেটা আমেরিকাতেও হতে পারে। আমরা দেখেছি কালো সাদা মানে সংখ্যালঘুদের ওপর চিরকাল করে এসছে। এবং যে দেশগুলো বলছে, সেখানে কিন্তু নির্দিষ্ট একটা ধর্মীয় গোষ্ঠীকে কিন্তু তারাও কিছু জায়গায় কিন্তু সংখ্যালঘু, একদম খুব সূক্ষ্মভাবে তাদের আলাদা করে রাখা হচ্ছে, মানে একদম পরিষ্কার দুটো গোষ্ঠী। কিন্তু আমরা যখন দেশ স্বাধীন হয়েছিলাম,
যখন ধর্মের ভিত্তিতে বলছেন যারা বলছে, কিন্তু ধর্মের ভিত্তিতে সেখানে আমাদের ধর্ম নিরপেক্ষতার জায়গাটা আমাদের দেওয়া হয়েছিল, কিন্তু দুটো পাকিস্তান মিলিয়ে, মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে যে পরিমাণ ইসলামধর্মী মানুষ ছিলেন তার থেকে অনেক বেশি মানুষ ইসলামধর্মী মানুষ, তারা কিন্তু ভারতবর্ষকে নিজের দেশ মনে করে তারা ভালোবেসে তারা থেকে গেছিল। কিন্তু আমরা এখানে যেটা দেখলাম কিছুদিন আগে অবধি, যেটা বাংলায় সমস্যার সময় বিরোধী দলনেতা বললেন আমরা 1.5 কোটি হিন্দু মানুষকে আমরা নিয়ে আসবো, আপনারা তৈরি থাকুন। আরে তৈরি তো থাকবো, কিন্তু আমাদের দেশটাও ধর্মশালা না, আমাদের 80 কোটি মানুষকে সেই ফ্রি রেশনের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। শুনুন, আপনাদের দল বা আপনাদের দলের সুপ্রিমো সবসময় বলে আমি এই আইন মানি না, ওই আইন মানি না, এবার এই আইন মানবেন? শুনুন যেটা যে জায়গাটা বলে সেটা বলুন। এখন আমাদের দেশে কিছু জায়গায় বিজেপি যেটা বলছে হিন্দুদের নাগরিকতা, খুব ভালো কথা বলছে, খুব ভালো লোক আপনারা, কিন্তু আমরা আসামেও তো দেখেছি যে মানুষগুলো ডিটেনশন ক্যাম্পে রয়েছে, সেটা আমরা বলছি না, সুপ্রিম কোর্ট বলেছে যাদেরকে তোমরা বন্দি করে রেখেছো তারা অনাহারে অনেক জায়গায় মরেছে, তারা আত্মহত্যা করেছে এবং তাদেরকে ওইভাবে আটকে রাখা যায় না, যে পদ্ধতিতে আটকে রেখেছে। এখন আবার বলা হচ্ছে প্রত্যেকটা রাজ্যে একটা করে ডিটেনশন ক্যাম্প করতে হবে, মানে একটা শ্রেণীর নাগরিককে একদম অবৈধ ভোটার, অনাগরিক করে রেখে একটা দুটো শ্রেণী তৈরি করে দেওয়ার চেষ্টা চলছে। বিজেপি যে প্রক্রিয়াটা তৈরি করছে পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত, তাই তো? একদম সংবিধানকে আঘাত। আমি আলী হোসেন সাহেবের কাছে যাবো। আলী হোসেন সাহেব, আপনাদের বিরুদ্ধে এই মুহূর্তে অভিযোগ, আপনাদের দল বলবো না, আপনাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ যে যেহেতু বাংলায় ভোট আসছে, অসমে ভোট আসছে, এটা একটা মেরুকরণের হাওয়া তুলে দেওয়া এক। আর কেন হঠাৎ করে এই সময়ে এই আইন লাগু করতে হচ্ছে, এর পিছনে কি সত্যি অন্য কোনো কারণ আছে, শুধুমাত্র অনুপ্রবেশ, না আপনাদের কোথাও মনে হচ্ছে ভোট বাক্সে এই সংখ্যালঘুদের ভোট আপনারা পাচ্ছেন না বলে আগে এদেরকে কেটে বাদ দাও? দেখুন, এটা ভোটের কোনো বিষয় নয়, এটা হচ্ছে দেশের সুরক্ষার জন্য, দেশের নিরাপত্তার জন্য এবং দেশের যারা ভারতীয় নাগরিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সিক, শিখ, সমস্ত সম্প্রদায়ের যারা ভারতীয়, তাদের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই যেমন নাগরিক সুরক্ষা আইনটা যেমন দরকার, একই সঙ্গে এই যে সংশোধনী এটাও বিশেষ প্রয়োজন। কারণ আপনারা জানেন, ওই দেবব্রত বাবু পরিষ্কার করেই বলল যে ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে, আমরা সকলেই জানি। আমাদের প্রতিবেশী দুটো দেশ তৈরি হয়েছে, পাকিস্তান এবং বাংলাদেশ। আমরা দেখলাম তারা ধর্মের ভিত্তিতে হয়েছে। আলীবাবু একটু সংশোধন করে দিই যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়নি, পাকিস্তান নিজের ধর্মের ভিত্তিতে আলাদা হয়েছে ভারতের থেকে। কথাটা বলছেন ঠিকই, কথাটা বলছেন ঠিকই, কিন্তু দুটো মানে কিন্তু আলাদা। পাকিস্তান ভারতের থেকে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে চলে গেছে, কিন্তু ভারত হিন্দুত্বের উপরে দাঁড়িয়ে কিন্তু পাকিস্তানের থেকে আলাদা হয়নি। বলতে দিন আলী সাহেবকে বলতে দিন। আলী সাহেবের ব্যাখ্যাটা একটু অন্য ব্যাখ্যা হয়ে গেছিল। বেশ, ঠিক আছে, বলুন। ধর্মের ভিত্তিতে হয়নি, পাকিস্তান নিজেদের ধর্মের জন্য তারা আলাদা দেশ তৈরি করেছে। হিন্দুস্তান পাকিস্তান হয়েছে। হিন্দুস্তান পাকিস্তান হয়নি, মিথ্যা কথা কেন বলছেন আপনারা? হিন্দুস্তানটা আবার আরএসএস এর তল্পি বাহক হয়ে কেন মিথ্যা কথা বলছেন? হিন্দুস্তান পাকিস্তান হয়নি, পাকিস্তান আলাদা করে হয়েছে। ভারতবর্ষের অপমান সহ্য করব না। ওই আপনার শুভেন্দু অধিকারী যেরকম বলছে না যে ভারতের সেনার অপমান সহ্য করবে না, আমরাও বলছি হিন্দুস্তানটা কোথায় লেখা আছে? বেশ, বলুন আলী সাহেব, বলুন। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পর ওই দেখুন, তারপরেও সেই দেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা যে সমস্ত অবৈধ মুসলিমরা, তাদের নিজের দেশে তারা সংখ্যাগুরু, ওই দেশ থেকে তারা কোন অধিকারে এই দেশে আসবে, ভারতবর্ষে আসবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ টাকার প্রশ্ন। খুব ভালো তো, আমি তো দুটো পয়েন্ট বললাম, এই পয়েন্ট নিয়ে কারো কোনো বিতর্ক নেই। বিতর্ক একটা পয়েন্টে আলী হোসেন সাহেব, যে কেন এই মুহূর্তে যারা বিদেশি নাগরিক বা যারা অবৈধভাবে এখানে রয়েছে, এই অনুপ্রবেশকারী বলে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তাদের জন্য ডিটেনশন ক্যাম্প কেন করতে হচ্ছে? কোথাও কি মনে হচ্ছে যে বিশেষ করে যারা সংখ্যালঘু মানুষ, যারা ভিন রাজ্যে যারা পরিযায়ী হিসাবে কাজ করে, আমাদের সামনে যে উদাহরণগুলো আসছে যে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, এটার সঙ্গে কোথাও কি কোনো যোগ আছে? সেই কারণে আপনারা ডিটেনশন ক্যাম্প তৈরি করতে চাইছেন বা সরকার চাইছে? বলুন। না, আপনারা বাংলার কথা বলছেন কেন? পাকিস্তানের পাশে পাঞ্জাব আছে, হিমাচল প্রদেশ আছে, কাশ্মীর আছে, হরিয়ানা আছে, এই সমস্ত প্রদেশগুলোতেও কিন্তু আলীবাবু আপনি কোন দেশে বাস করেন? সমস্যা আছে। আলীবাবু অনুপ্রবেশকারীদের সমস্যা আছে।
তাহলে সেই পাকিস্তানি মুসলিম অনুপ্রবেশকারীগুলো তো সেই রাজ্যে এসছে, তাদেরও তো একটা বিষয় আছে। শুধু বাংলার কথা কেন বলছেন আপনি? সেই জন্য যেটা মোট কথা হচ্ছে, এখানে ভোটের স্বার্থের বিষয় নয়। আমরা যেটা, আমাদের সরকার যেটা করতে চেয়েছে, স্বরাষ্ট্র দপ্তর যেটা করতে চেয়েছে, সেটা হচ্ছে অবৈধ বাংলাদেশে বা পাকিস্তানি বা আফগানিস্তানি মুসলিম যারা অনুপ্রবেশকারী এসছে স্বাধীনতার পর থেকে, আপনি বলছেন দেশের সুরক্ষা, দেশের সার্বভৌমত্বের জন্য এই আইন লাগু হওয়া জরুরি। বেশ, কেতন, খুব স্বাভাবিকভাবেই গোটা দেশে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তর থেকে এবং 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 ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে এই ডিটেনশন ক্যাম্পগুলো করা হবে এবং আইন অনুযায়ী যা যা বিচার ব্যবস্থা যা যা হওয়ার হবে। খুব ভালো কথা। কিন্তু এই মুহূর্তে কোথাও মনে হচ্ছে না যে টাইমিংটা, বিশেষ করে যেহেতু বাংলায় সামনে ভোট আছে, অসমের সামনে ভোট আছে এবং একটা অনুপ্রবেশ একটা বড় ইস্যু বিজেপি সামনে তুলে নিয়ে আসতে চাইছে, সেই কারণেই কি মনে হয় যে খুব দ্রুত এই সংশোধনীটা আনা হলো? দেখুন, আমি এই সপ্তাহখানিক আগে আপনাদের চ্যানেলে এবং বেশ অনেক কটা চ্যানেলে বলেছিলাম যে যেহেতু এই ভোট চুরির একটা গুরুতর অভিযোগে, কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, এই যে বলেছিলাম যে একটা গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়েছে সরকার, একদম কোনো কথা উত্তর দিতে পারছে না, নির্বাচন কমিশনার নাজেহাল, কোনো উত্তর দিতে পারছে না, দিশেহারা তারা। তখনই একটা অন্য একটা বিষয় তারা নিয়ে এসেছিল মাঝখানে, আরএসএস ভার্সেস নিয়ে তারা প্রধানমন্ত্রী স্বাধীনতার এর মঞ্চ থেকে বলেছিলেন। তারপরে তখনই বলেছিলাম যে আবার 15 দিনের মধ্যে আরেকটা কোনো ডাইভার্সন ট্যাকটিক আসতে চলেছে। ঠিক সেটা আসলো। এবার বিষয়টা হচ্ছে টাইমিং নিয়ে। আচ্ছা দেখুন, টাইমিং নিয়ে তো সবকিছু হয়, বিজেপির পুরো মেশিনারি চলে, পুরো সরকার হয়, মানে যে রাজ্যে নির্বাচন হয় সে রাজ্যে তো দেখি আমরা শুধু উদ্বোধন হচ্ছে আর পাথর পোতা হচ্ছে, অন্য রাজ্যে তো হয় না। আমরা দেখেছি তো 21 সালের ভোটের সময় একই গল্প হচ্ছিল, এনআরসি, সিএ, নাগরিকত্ব, অনুপ্রবেশ, বাংলাদেশি, বাংলাভাষী, এই একই আলোচনা চলছিল। 5 বছর হয়ে গেল, এখন 2026-এর আমরা প্রাতকালে দাঁড়িয়ে রয়েছি, ভোটের প্রাতকালে এখনো একই আলোচনা হয়েছিল। অর্থাৎ এর আগে মাঝখানে কি হয়েছিল, 2024 যখন ভোট হয়েছিল ঠিক ভোটের আগে সিএটা পাস করা হয়েছিল। অর্থাৎ বিজেপি যা করে ভোট দেখে করে, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। এক, এবার 2 নম্বর হচ্ছে, যেই সরকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারে না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কোনো তাদের কোনো পরিকল্পনা নেই, তারা এইসব ডিটেনশনের কথা বলে। যারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলতে পারে না তারা এইসব কথা বলে। একটা ব্যর্থ অপদার্থ একটা সরকার চলেছে, সেই সরকারটা তার ব্যর্থতাকে আড়াল করার জন্য, যেরকম ঠিকই দেখবেন এ রাজ্যের সরকার যেরকম তাদের ব্যর্থতা আড়াল করার জন্য এই বাংলা ভাষা অমুক তমুক নিয়ে তারা আন্দোলন করছে, অথচ পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু করছে না। ঠিক একইভাবে এই যে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করা কি অন্যায়? বাঙালির জন্য কি করেছে? না, বাঙালির জন্য কি করেছে? না, বাংলা ভাষা নিয়ে আন্দোলনটা কি অন্যায়? একটাই প্রশ্ন, ইয়েস অর নো উত্তর দাও। তার সাথে সাথে না, এটা কি অন্যায়? তার সাথে যেই বাঙালি মানুষ, যেই বাঙালি মানুষের উপর অত্যাচারটা হচ্ছে তাদের জন্য তো কিছু করতে হবে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করেছেন, কোর্টে গেছেন, রাষ্ট্রপতির কাছে গেছেন, কোনো উপায় করেছেন? করেননি। তাদেরকে কোনো আইডেন্টি কার্ড দিয়েছেন? করেননি। শুধু বাতেলা আর বাতেলা। তো বিষয়টা হচ্ছে না, বিষয়টা হচ্ছে অমিত শাহ এই যে তার দপ্তর থেকে এই যে বেরোলো, এটার একমাত্র কারণ নির্বাচন। কারণ তারা তো আগে সহজেই খুব ভেবেছিল যে আমরা যেরকম হরিয়ানায় জিতেছি, লোকসভা ভোটে জিতেছি, ভোট চুরি করে বাংলাতেও জিতে যাব, ভোট চুরি করে বিহারে জিতে যাব। কিন্তু তার মধ্যে যেহেতু এটা ফাঁস হয়ে গেছে, তারপরে আবার এদের মেন অস্ত্রটা আসতে হচ্ছে, মানে যেটা এদের কনভেনশনাল অস্ত্র, মানে যেদিন থেকে বিজেপি জন্ম নিয়েছে, মানে মেরুকরণ, সোজা কথা মেরুকরণ, তাই তো? একমাত্র কনভেনশনাল যেটা তাদের হচ্ছে মানে পুরনো অস্ত্র, সেটা হচ্ছে মেরুকরণ। সেই মেরুকরণে ফিরে এসছে। এখানে কি হবে এবার? এগুলো হবে বাংলাভাষী অনুপ্রবেশকারী। এবার আপনি যে প্রশ্নটা করছিলেন যে এই যে ডিটেনশন ক্যাম্প আর এই যে অন্য রাজ্যে যে আমাদের যারা বাংলার যারা শ্রমিক বাংলা ভাষায় কথা বলেন তাদের সাথে কি সম্পর্ক? দেখুন, এটা আমরা একটা মানে খুব আশঙ্কা হচ্ছে আমাদের যে দেখুন, এতদিন ডিটেনশন ক্যাম্পের গল্প ছিল না, তো আমাদের যারা এ রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে এ রাজ্যে কাজ না পেয়ে অন্য রাজ্যে তারা কাজ, তাদের অধিকার আছে সেখানে থাকার, তাদের কাজ করার, তাদেরকে তারা বাংলা ভাষা বললেই তাদেরকে জেলে পড়ে দিচ্ছে। এবার থেকে কি করবে? বাংলা ভাষা বললে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পড়ে দেবে। এটা মানতে হবে। এইসব ডিটেনশন ক্যাম্পের ভিত আমরা এই ভারতের জমিতে আমরা পড়তে দেব না। সব বাতেলা অনেক চলেছে। এই সরকার কতদিন চলে? এই সরকারটাই ডিটেনশন ক্যাম্পে চলে যাবে, তার কোনো ঠিক নেই। আজকে বড় বড় কথা বলছে, মানবিক অধিকারের লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার অধিকারের লঙ্ঘন করছে কোথাও না কোথাও, তাই তো? একেবারেই হচ্ছে। আসামে আমি আর ছোট্ট কথা বলিনি, আসামে তো এনআরসির আমরা নিদর্শন তো দেখেছি। এবং
আসামের বিজেপি বা আসামের সরকারটা এখন সেটা বাংলাদেশি প্রচার করতে পারছে না। মুসলিমদের ভারতবর্ষে এসে এটা কি সমর্থন করেন? তার দায়টা বাংলাদেশি কার? মুসলিম তার অনুপ্রবেশকারীরা দায়টা ভারতে কার? এসে এটা কি তারা কি সমর্থন নিজেদের করেন? দায়টা স্বীকার এটা করুন। বলুন। তারা কি প্যারাশুটে আগে যদি করে এসছে? সমর্থন করেন তারা তাহলে কি লাভ পরের বেরোলো প্রশ্নটা নাকি? বলুন। আমার বিষয়টা হচ্ছে তারা কি কিভাবে এলো? প্যারাশুটে করে এসছে দাদা? হ্যাঁ? তারা কি প্যারাশুট করে এসছে? যদি নাগরিকত্ব যাচাই প্রত্যেকটা মানুষের করতেই হয় তাহলে আগে প্রধানমন্ত্রী করুক না। প্রধানমন্ত্রী নিয়ে আমার প্রশ্ন আছে, উনি হয়তো আফগানিস্তান বা আরে প্রধানমন্ত্রীকে দেখতে করতে হবে, পাকিস্তান নিয়ে করতে পারে। প্রধানমন্ত্রী তো হিন্দু আছে, ওর আবার করতে হবে কেন? কোথাকার নাগরিক? প্রধানমন্ত্রী কি দেশের নাগরিক? আমার সন্দেহ আছে, আগে ওনার যাচাই হোক, ওনার যে কাগজগুলো বেশ, ঠিক আছে না, প্রধানমন্ত্রী বিষয় নিয়ে আমার মনে হয় না বিতর্ক বাড়িয়ে লাভ আছে। তবে তোমার যে যুক্তি আমি শুনলাম যত অত্যাচার সব গরিব মানুষের উপরে। কিন্তু এই মুহূর্তে অবভিয়াসলি এই আইন একটা খুব স্পর্শকাতর একটা আইন, এবং যেটা সংশোধন করা হয়েছে এবং যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে ডিটেনশন সেন্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে, এর পরবর্তীকালে কী হয় সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। তবে রিতেশদার কাছে আমি যাবো, এবার ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসবো, ফিরে উত্তর নেব, সঙ্গে থাকবো। বিজ্ঞাপন বিরতির পর আমি সরাসরি প্রশ্ন রাখবো রিতেশদার কাছে। রিতেশদা, বিশ্বের বিভিন্ন দেশে আমরা জানি যে ফরেন সিটিজেন অ্যাক্ট আছে, এবং যারা অবৈধভাবে অন্য দেশ থেকে ঢুকে পড়েন তাদের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়। যদি আমরা আমেরিকা মেক্সিকোর কথা বলি, আমরা জানি যে কিভাবে এই একটা বড় বিষয় বারবার বিভিন্ন গোটা ভারত দেশ জুড়ে অর্থাৎ বিশ্ব জুড়েই এই সমস্যার কথা আমরা জানি, যে কারণে আমেরিকাও অনেক এই অ্যাক্ট অনেক স্ট্রিক্ট করে দিয়েছে, এবং সেখানেও ডিটেনশন ক্যাম্প আছে যারা মেক্সিকো থেকে ঢোকার চেষ্টা করে আমেরিকায়। অর্থাৎ ভারতবর্ষ আবার নতুন করে হয়তো যে সংশোধনী বিল আনার চেষ্টা করছে বা আনা হলো নাগরিকত্ব সংশোধনী বিল, এখানে একটা হচ্ছে শরণার্থী পার্ট যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসছে, আরেকটা হচ্ছে অনুপ্রবেশকারী হিসাবে যারা আসছে অবৈধভাবে, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া, যার প্রথম ধাপ হচ্ছে ডিটেনশন সেন্টার। কোথাও কি মনে হয় যে যেটা দেশের সার্বভৌমত্ব বা সুরক্ষার জন্য প্রয়োজন, সেটা এটা তো অনেক আগে করা উচিত ছিল, এখন কেন এই যে টাইমিংটা, যেটা আমি কিছুটা কেতনের কাছ থেকে জানতে চাইলাম, এটা কি কোথাও মনে হচ্ছে যে ভোটমুখী বাংলায় হঠাৎ করে আবার এমন কিছু একটা সামনে আনা যা দিয়ে নিজেদের এই অনুপ্রবেশ, সংখ্যালঘু, সনাতনী হিন্দু এই বিষয়টাকে আরও একটু বেশি করে প্রচারে নিয়ে আসা বিজেপির? না দেখুন, বিষয়টা যেটা মানে এই মুহূর্তে যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে দুদিন আগে অবধি আমরা 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার ক্ষেত্রে সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাগিদের তালিকা নিয়ে সবটাই আস্তে আস্তে এখন পেছনের সারিতে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখন নতুনভাবে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে। তার মধ্যে আমি তোমাকে অ্যাড করে দিচ্ছি সেনা ভার্সেস সেটা যাই হোক, মানে এতে দেখা যাচ্ছে যে যদি সাধারণ মানুষের যার মাথায় বিশেষ কোনো বুদ্ধি নেই রাজনৈতিকভাবে, সেও বুঝতে পারছে যে বিজেপি কোথাও একটা তার ঋণ তৃণমূলের কাছে শোধ করবার চেষ্টা করছে। ব্রিটিশের ছেড়ে যাওয়া যে চটি অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল যে পলিসি, সেই পলিসিকে পায়ে গলিয়েছে একমাত্র আরএসএস, এবং আরএসএসের দোসর হচ্ছে বিজেপি। কেন বলছি এই কথা? নোটবন্দি হয়েছে, আমরা সবাই দেখেছি নোটবন্দি হয়েছে। নোটবন্দিতে দুটো জিনিস তুমি বলো তো, এক হচ্ছে যে কোনো নোটবন্দির ব্যাংকের লাইনে কোনো বড় লোক কোটিপতি মানুষকে দাঁড়াতে দেখেছো? গরিব মানুষ নোটবন্দির লাইনে দাঁড়িয়েছে, বড় লোকেরা কিন্তু দাঁড়ায়নি। দুই হচ্ছে যে তুমি খাল বিল নদী কোথাও দেখেছো যে 2000 টাকার নোট বস্তা বস্তা পড়েছিল, কেউ নেয়নি, ছুঁয়ে দেখেনি? অর্থাৎ নোটবন্দির হিসাব অনুযায়ী যখন এত ঢাকঢোল পিটিয়ে নির্বাচনের সময় কাজ করা হলো, তারপরে দাঁড়িয়ে যখন ফেরত দিল না, তারপরে দাঁড়িয়ে বলছে যে 90% যে 2000 টাকার নোট ছিল তার টোটালটাই রিকভারি করা গেছে। তার মানে হচ্ছে যে আমি আরো কম বললাম, ওটা 98। তার মানে হচ্ছে যে নোটবন্দি মানে হচ্ছে এই যে মানুষকে দাঁড়িয়ে যে মানুষকে যে ধোঁকা দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী আর অমিত শাহর যে বর্বর দল, সেই মানুষগুলোর মধ্যে গরিব মানুষ মারা গেছে, কোনো বড় লোক মারা যায়নি। আম্বানির ছেলেও দাঁড়ায়নি, আদানির ছেলেও দাঁড়ায়নি। এই হচ্ছে বিজেপির বাস্তব চরিত্র। তুমি সিএএ এর ক্ষেত্রে বলো, আমরা বলছি ঠিক আছে, সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমাদের কোনো অসুবিধা নেই। কেন সিএএ করতে চাইছো, কেন এনআরসি করতে চাইছো? তুমি বলছো একটা থালা আছে, থালাতে অল্প ভাত আছে, বাইরের থেকে লোক এসে খেয়ে যাচ্ছে, আমাকে সেটাকে বন্ধ করতে হবে। ভালো কথা, বন্ধ করতে হবে। বন্ধ করার পরে তুমি তার মধ্যে ওখানে ফোড়ন রেখে দিয়েছো যে না, হিন্দু ব্যতি রেখে
মুসলিম ব্যতি রেখে অন্য যে কেউ এসে ওই ভাত খেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, শুধু মুসলিমরা এসে ওই ভাতটা খাবে না। তার মানে আমার এটা কি নঙ্গরশালা খোলা হলো না ধর্মশালা খোলা হলো যে এসে বিনা পয়সায় আমার এখানে ভাত খেয়ে যাবে? তুমি বলো, তুমি যদি যে কোনো একটা ক্লাস 5-6 ছেলেকে যদি ইন্ডিয়ার পলিটিক্যাল ম্যাপ দেখাতে বলো, একদিকে পাকিস্তানের একটা বড় অংশে রাজস্থান আছে, গুজরাট আছে, কাশ্মীর আছে, আরেকদিকে হচ্ছে দার্জিলিং, ওই অঞ্চলে দেখবেন নেপালের বর্ডার আছে, চায়নার বর্ডার আছে। তুমি নিচের দিকে চলে যাও, শ্রীলঙ্কার পাশে তামিলনাড়ু আছে, সেখানে কিন্তু এই যে চায়নার বর্ডার বা নেপালের যে বর্ডার, সেখানে কিন্তু তারা কিন্তু ধর্মে হিন্দু, তার মানে তারা এসে আমার ভাত খেতে পারবে। নিচে ধরো তামিলে, শ্রীলঙ্কায়, সেখানে তারা তামিল ভাষা বলে, তারা এসে আসতে পারে, এসে আমাদের ভাত খেয়ে যেতে পারে। মানে আমাদের ভাত সবাই খেতে পারবে, শুধুমাত্র মুসলিম খেতে পারবে না। তার মানে বোঝা যাচ্ছে যে বিজেপি কখনোই এই সিএএ এনআরসি করতে চাইছে না, তারা শুধুমাত্র ওই ব্রিটিশদের ফেলে দেওয়া চটি, ওই ডিভাইড অ্যান্ড রুল, হিন্দু মুসলিমকে ভাগ করে রাজত্ব করো, সেইটাকে বিজেপি আরও বেশি করে প্রতিষ্ঠাপিত করতে চাইছে। এই কারণেই যে যারা গান্ধীর হত্যাকারীকে নিজেদের দেবতা হিসেবে মারে, তাদেরকে অন্তত ভারতবর্ষে থাকতে দেওয়া উচিত নয়। যেটা বারবার বলছে যে বাংলাদেশ, ভারত পাকিস্তান ভাগ হয়েছে, বারবার বলছি ভারতের জায়গায় ছিল, পাকিস্তান বলে নিজেকে মুসলিমদের একটা অংশ, নিজেদেরকে একটা অংশে নিয়ে গেছে, যেখানে তারা বলেছে যে আমরা মুসলিম রাষ্ট্র, আমরা পাকিস্তান হিসেবে ঘোষণা করলাম। এবং তার মধ্যে দাঁড়িয়ে সেই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা বড় অংশ বাংলা, যারা বাংলা ভাষার জন্য এই পূর্ব পাকিস্তানের মানুষের কাছে কিন্তু তারা লাঞ্ছিত হয়েছে, মারা গেছে, সেনাবাহিনী তাদেরকে অত্যাচার করেছে। আপনি যদি বাংলাদেশের ইতিহাস ঘেঁটে দেখেন, বাংলাদেশের বহু মুসলিমদেরকে উর্দু বলবার জন্য বাধ্য করা হয়েছিল, সেইখানে দাঁড়িয়ে তারা লড়াই করেছে, তারা প্রাণ দিয়েছে। হ্যাঁ, তাহলে সেইখানে দাঁড়িয়ে একটা রাষ্ট্র তৈরি হয়েছে ভাষার ভিত্তিতে। সেইখানে দাঁড়িয়ে এই অনুপ্রবেশকে আটকাতে গেলে, এই যে যেরকম নোটবন্দির ক্ষেত্রে কালো টাকা যার কাছে আছে তাকে ধরলেন না, উল্টো সব মানুষকে ঘেটে নিয়ে এসে ব্যাংকে ঢোকালেন, এরকম এই সিএএ এনআরসির ক্ষেত্রে কি করছে, যারা অনুপ্রবেশকারী, আপনি বুঝতে পারছেন যে এরা অনুপ্রবেশকারী হতে পারে, তাদেরকে আপনি সেইভাবে চিহ্নিত করছেন না, আপনার ইন্টেলিজেন্স সেইভাবে কাজ করছে না। কমন মানুষকে আপনি ওই ইলেকশন কমিশনের লাইনে বা সিএএ এনআরসির ক্যাম্পে আলাদা করে আপনি আর প্রাধান্যকে গুরুত্ব পাওয়ার জন্য, অর্থাৎ বিজেপি নেতাদের কাছে পা ধরো, তাদের কাছে কিছু পয়সা দাও, তোমাকে এই জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড, অমুক তমুক জাল, কি আপনি কি শুধুমাত্র কি ওই নাগরিকত্বের বাংলা ভাষা দিয়ে দিয়ে জাল আটকানো যায় নাকি? যদি ওই যে নোটবন্দির ক্ষেত্রে যারা ইজিলি নোটবন্দির টাকা ট্রান্সফার করিয়ে নিয়েছে, ব্যাংকের ম্যানেজাররা বাড়িতে গিয়ে ট্রান্সফার করিয়ে নিয়ে এসছে, সেরকম জাল আধার, ভোটার, পাসপোর্ট সবই হচ্ছে যে এজেন্সি, যে টাকা দেওয়ার, টাকা নেবার যে এজেন্সি, সেই এজেন্সি বাড়িতে গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়ে চলে আসবে। জাল বানানোটা না, আপনার রাষ্ট্রের অভ্যন্তরের যে ইন্টেলিজেন্স, রাষ্ট্রের যে সীমান্ত রক্ষা করবার যে জায়গাটা, সেই জায়গাগুলোকে আপনাকে আটকাতে হবে। এবং তার জন্য রাজ্য সরকারের সাথে কেন্দ্র সরকারের একটা মেলবন্ধন তৈরি করতে হবে। এই দুজনে মিলে আকচাকচি করে মানুষকে মেলবন্ধন হওয়ার সম্ভাবনা মেলবন্ধন করতে চাই, মেলবন্ধন করতে কোনো সময় লাগে না। মেলবন্ধন করতে বর্ডার সিকিউরিটি ফোর্সের জিওসি আর আমাদের এখানকার চিফ সেক্রেটারি দুজনে মিলে মিটিং এ মেলবন্ধনের জন্য লাগে না, ইচ্ছাটা লাগে। অর্থাৎ পরিকল্পিতভাবে এই বিষয়টাকে তৈরি করা হচ্ছে এই কারণে যে মানুষের ডাইভারশন অফ থট, সেটা যেন ডাইভার্টেড হয়ে যায়। আলী হাসান, কি আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, উত্তর দিন। না, যেটা ওনারা বলছে, দেখুন কোথাকার কবেকার নোটবন্দি এখন উনি পুরনো কাসন্ডি ঘাটতেছেন, এর থেকেই বোঝা যাচ্ছে ওনাদের বর্তমান স্টক বলে কিছু নেই। একটা বিষয় শুনুন, যে ডিটেনশন ক্যাম্পের কথা যেটা বলা হচ্ছে এই সময়ে কেন, দেখুন একটা সময় তো এটা শুরু করতে হবে। এত বছর পরে, স্বাধীনতার 78 বছর পরেও কেন শুরু করা হয়নি এতদিন, সেটাই তো আমাদেরও প্রশ্ন। হয়েছে সিএ আইন 10 বছর এক্সটেনশন করা হয়েছে, 2025 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে, এবং এরপরে যারা বিদেশি নাগরিক হিসাবে চিহ্নিতকরণ করা হবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত থানাতে, আসামের সমস্ত থানাতে যেখানে ভারতীয়রা থাকে, সেই জায়গায় নয়, তাদের জন্য আলাদা কোনো একটা ক্যাম্প
করে সেখানে রাখা কোথাও হবে। কোথাও কি আলী হোসেন সাহেব আপনারা এটা মনে করছেন? আলী হোসেন সাহেব আপনারা কোথাও কি মনে করছেন? ক্যাম্পে অধিকাংশ রাজবংশীরা ছিল, জন্য আলাদা এখনো ব্যবস্থা ডিটেনশন করা ক্যাম্পে হবে। রাজবংশীরা বসে আপনাদের নেই, কোনো মুসলিম বসে নেই। আলী হোসেন সাহেব, কোথাও কি আপনাদের মনে হচ্ছে যে এই অনুপ্রবেশকারীরা এসে আমাদের এ রাজ্যের বা এই দেশের মানুষের রোজগারের ওপর কোথাও হাত বসিয়ে দিচ্ছে, বা আমাদের দেশের আমাদের দেশের নিরাপত্তা সুরক্ষায় কোথাও না কোথাও গলদ তৈরি হচ্ছে? সেটা কি তাই? সেটা কি কারণ? না না, এটা তো একটা অন্যতম কারণ। তারা অনুপ্রবেশকারীরা এসে ভারতে নাশকতামূলক কাজকর্ম করে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শহর বন্দর ধ্বংস করে দিয়েছে। বহু নজির আছে অনুপ্রবেশকারীদের। এবং একই সঙ্গে জঙ্গিরা একই সঙ্গে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাকে আরো ভেঙে নেওয়ার জন্য এখানকার একজন ধরুন সাধারণ মুসলিম এটা যদি কারণ হয়ে থাকে আলী হোসেন সাহেব, তাহলে এটাও কারণ, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, এটাও কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক কি কাজ এখানে করছিল? মুসলিম ভাইদের আমাদের সীমান্ত বাংলাদেশ নিয়ে দরকার নেই, 540 কিলোমিটার বাদ দিয়ে বিএসএফ এর স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডারে কোথাও তো ফাঁকটা রয়েছে, তাহলে অনুপ্রবেশ ঘটছে কেন? ঘটছে কি করে? আলী সাহেবকে একটু জিজ্ঞেস করে নি, ওটা 540 কিলোমিটার বেড়া নেই, বাদবাকি সবটাই ফেন্সিং হয়ে গেছে। আপনার স্বরাষ্ট্র দপ্তর বলছে, আমি বলছি না, আমরা বলছি না, বামপন্থীদের কথা ছেড়ে দিন, 540 কিলোমিটার ব্যতি রেখে বাদবাকিটা ফেন্সিং হয়ে গেছে। তাহলে ওইটুকু জায়গা দিয়ে সবাই আটকে আছে, জমি দিচ্ছে না, জমি দিচ্ছে না। এটা একদম। আচ্ছা, আপনারা বিএসএফ এর দিকে তাক করছেন দেবব্রত বাবু, তাহলে আপনারা কেন জমি দিচ্ছেন না বিএসএফ কে? বলুন। দেশ তো মোটামুটি তো স্বাধীনতা পেল প্রায় 80 বছর হয়ে গেল। এখন মোটামুটি আপনার কথা মেনে নিতে হলে মানে 80 বছর ধরে মমতা ব্যানার্জি তাহলে এই মানে মুখ্যমন্ত্রী হয়েছে। বিএসএফ যেখানে কাটাতার দেওয়ার জন্য যে জায়গায় জমি চেয়েছে আপনারা দিতে চাইছেন না, তারপর তো কোনে চলে যাচ্ছে। কথা একদম মেনে নিলাম, ঠিক আছে। আর তাহলে পাকিস্তান থেকে কিভাবে ঢুকছে সেটা তো দেখতে হবে। সেখানে তারা কি করে এলো, তারা গেল, খুন করলো, চলে গেল। দেশের কিছু টাকা পয়সা নিয়েও তো তারা কিছু লোক পালিয়ে গেল, সেটাও তো দেখতে হবে। আর কত পরিমাণ কালো টাকা নিয়ে ফেরত দিল সেটা নরেন্দ্র মোদী তো যখন ক্ষমতায় আসার আগে তো বলে দিলেন, আমরা 15 লাখ করে আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। কত পরিমাণ কালো টাকা ফেরত এসেছে সেটাও তো আলীবাবু উত্তর দেবে। আর আলীবাবু বারে বারে বলছে হিন্দুস্তান 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 বলে, না দেওয়ার কথা বলেনি দেবব্রত বাবু, না বলেননি। এই দেখুন কি বলেছেন, বলেছেন কালো টাকা ফেরত আনবো বলেছিলেন। ওই দেখুন বলেন, নিশ্চয়ই বলেছিলেন তো। কত ফেরত এনেছেন? কত ফেরত এনেছেন? আচ্ছা 15 লাখ ছেড়ে দিলাম, কত ফেরত এনেছেন? কত ফেরত এনেছেন? প্রকাশ হয়েও গেছে, আপনারা জানেন। আরে 2000 টাকা নোট যে বাতিল করলেন তার ফলাফল লাভটা কি হলো বলুন? এই কাজটা মোদি করেছে। আরে 2000 টাকা বাতিল করলেন, লাভ কি হলো? 2000 টাকা নোটবন্দির লাভটা কি হলো বলুন? নোটবন্দির লাভ কি হলো? নাগরিক সংশোধনী। না 2000 টাকাটা ফ্যাক্টর নয়, 2000 টাকাটা হচ্ছে কেন্দ্রের এই বিজেপির সরকারের চালানো একটা প্রজেক্ট, যে প্রজেক্টে গরিব মানুষ লাইনে দাঁড়িয়েছে, লাইনে দাঁড়িয়ে মারা গেছে। তাহলে এই প্রজেক্টটাই তো আবার যদি মানুষ যে মারা গেল নোটের লাইনে, তার দায়িত্ব কে নেবে? যার নোটবন্দির ফলাফল লাইনে দাঁড়িয়ে বলল। রিতেশ দা, বিদেশি নাগরিক সংশোধনী আইনে গরিব আর কোথায় বড়লোকের বিষয় আসছে বলুন তো? এখানে তো সম্পূর্ণ দেশের আভ্যন্তরীণ সুরক্ষার বিষয়, অনুপ্রবেশকারীর বিষয়। এখানে কোথায় আসছে, কোনটার সঙ্গে কোনটা আপনারা রিলেট করছেন? আমার কিন্তু এখানে কোথাও মনে হচ্ছে না। আপনি তাদের সিদ্ধান্ত বা তাদের আনা বিষয়গুলোর উপরে কোশ্চেন তুলতে পারেন, কিন্তু নাগরিক সংশোধনী আইনের সঙ্গে বড় লোক আর গরিব লোকের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। আছে এখানে একদম আছে। এই কারণেই যে ভারতবর্ষের মূল যে ভিত্তি ধর্মনিরপেক্ষ, এই ধর্মনিরপেক্ষতার উপরে চ্যালেঞ্জ করছে শুধুমাত্র মুসলিম জাতি রেখে সবাইকে আমি নাগরিকত্ব দেব। এটা ভারতবর্ষের সাংবিধানিক সার্বভৌমত্বের উপরে আঘাত আনছে। এইটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দল এটা করছে, এবং এইটা আমরা করতে দেব না। আমাদের কোনো অসুবিধা নেই, বাংলাদেশ থেকে আমি সবাইকে বার করে দিই, বাংলাদেশি যারা আছে সবাইকে বার করে দিই ক্ষমতা থাকলে। কেতন, সময় খুব কম। না বিষয়টা হচ্ছে যে একটু আগে মেলবন্ধনের কথা বলছিলেন রিতেশ দা, মেলবন্ধন তো আছে, তৃণমূল বিজেপি দুজনেই ডিভিডেন্ড নিয়েছে 21-এর ভোটে, আবার তারা সেই ধান্দায় লেগে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে হবে, যে দেখুন এই যে সিএ নিয়ে যে আজকে নোটিফিকেশনটা এসছে বা যে সংশোধনটা এসছে, সেটা দেখুন এই এক সপ্তাহ বা 5-6 দিন আগে 30 তারিখ কিন্তু মতুয়া সমাজ, যাদের এই নাগরিকত্ব নিয়ে তৃণমূল আর বিজেপি অনেকদিন ধরে তাদেরকে একটা মানে
তাদেরকে একটা ফুটবল বানিয়ে রেখেছে। তাদের একটা অংশ তারা গেছিল রাহুল গান্ধীর সাথে দেখা করতে, তাদের বক্তব্য এটাই ছিল যে এই যে SIR হতে চলেছে সেটা আমাদের বিপদ হবে। সেটা থেকে আমি দেখলাম যে বিজেপি একেবারে নড়ে চড়ে বসেছে, আর এক সপ্তাহের মধ্যে কিন্তু তাদের একটা মানে এটা ভাওতা হলেও তাদের একটা শাস্তির জায়গা দিয়েছে। আমি ভাওতা কেন বলছি, কারণ এই 11 বছর মোদী সরকার চলছে, আমরা পদে পদে প্রত্যেকটা মানে প্রতিনিয়ত দেখেছি যে প্রত্যেকটা মাসে নতুন একটা ভাওতা আসে, সেই ভাওতা আবার ফেল হয়ে যায়। যদি মতুয়া সমাজ বলুন বা অন্য যারা উদ্বাস্তু সমাজ যারা অনেক দিন ধরে রয়েছেন এখানে, তাদের ভোটার আছে, সবকিছু আছে, তাদের যদি তারা নাগরিকত্ব দেওয়াতে যদি সদিচ্ছা থাকতো, তাহলে বিজেপি রাজ্যে 2014 থেকে ক্ষমতায় আছে, দেশে 14 ভোট গেল, 19 ভোট গেল, 24 ভোট গেল, এতদিন তো দিতে পারেনি। আমাকে বিজেপির প্রতিনিধি একটা প্রশ্ন দিন, একটা প্রশ্নের উত্তর দিন যে এই সিএ যে আপনারা আইনটা এতদিন ধরে মতুয়া সহ বাকি নমশূদ্র বা যারা উদ্বাস্তু মানুষ তাদেরকে যে এতদিন ধরে আপনারা যে ভাওতাটা দিয়ে এসছেন, এই নাগরিকত্ব আইনের মারফতে আপনারা কজনকে নাগরিক বানাতে চেয়েছেন? এটা তো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন। যে মুহূর্তে আপনি অ্যাপ্লাই করবেন যে সিএ, সে মুহূর্তেই তো আপনাকে ধরে ডিটেনশন ক্যাম্পে ফেলে দেবে। তারপরে আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই, সিএ মানে নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার আইন নয়। দেখুন এই নিয়ে বিতর্ক আছে, কেড়ে নেওয়া না যাওয়া। একটা ছোট জিনিস বলি, আমার একটা প্রশ্ন আছে, ছোট 5 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড একটা প্রশ্ন আছে, প্লিজ 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 একটা প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন আছে। ধরুন আমি একজন এতদিন ধরে বাংলায় রয়েছি, ভোট দিচ্ছি, সমস্ত কিছু রয়েছে, এবার আমি যেই মুহূর্তে সিএ ফর্মটা ভরলাম, আর সেই মুহূর্ত থেকে নিয়ে যতক্ষণ না এটা গৃহীত হলো আর আমি দেশের নাগরিকত্ব পেলাম, সেই মুহূর্তে অবধি তো আমি ভোট দিতে পারবো না, রেশন কার্ড পাবো না, কোনো সরকারি পরিকল্পনা পাবো না, হয়তো আমাদের ডিটেনশন ক্যাম্পে ফেলে দেবে। তো বিষয়টা এটাই, যারা এদেশে বহাল তবিয়তে রয়েছে তাদের কোনো সমস্যা এতদিন ছিল না, যতদিন এই তৃণমূল, যতদিন এই বিজেপি এরা এসে, তারা এসে বাজারটাকে গরম করছে। আর বিজেপি মতুয়া নিয়ে কিন্তু, মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কিন্তু অনেক দিন ধরেই প্রশ্ন চলছে। একটা ছোট জিনিস বলো, আগস্ট টু আগস্টের মধ্যে 1 বছরে বাংলাদেশে ধর্মীয় উৎপীড়নের কাজ হয়েছে, ছেড়ে দাও। তার আগে তো ধর্মীয় উৎপীড়ন ছিল না, তার আগে তো কোনো দাঙ্গা হয়নি, তার আগে তো কিছু হয়নি। তাহলে তার আগে তো যারা ঢুকেছে তারা যদি হিন্দু হয়ে থাকে, তারা তো অনুপ্রবেশকারী নয়, তারা তো শরণার্থী নয়, তারা তো অনুপ্রবেশকারী। কেননা তখন তো দাঙ্গা হচ্ছে না, তখন তো তারা দাঙ্গা হয়নি বলে, ধর্মীয় মানে উৎপীড়ন হয়নি বলে যারা এসছে, তাহলে সেই হিন্দুদেরকে তুমি বার করবার বেলায় বলছো না, হিন্দু হলে আমি বার করবো না, আর মুসলিম হলে বার করবো। পরিকল্পিতভাবে চাইছো কি যে ভারতবর্ষের সার্বভৌমত্বের যে জায়গাটা, সেই জায়গাটাকে আঘাত করতে হবে। যারা নাগরিকত্ব চাইবে তাদেরকে প্রমাণ করতে হবে যে তাদের উপর নির্যাতন হয়েছে, সেই সার্টিফিকেট ইউনিসেফ দেখো এর জন্য ফরেনার্স ট্রাইব্যুনাল আছে, স্বরাষ্ট্র দপ্তর থেকে ফরেনার্স ট্রাইব্যুনালের কাছে কিন্তু গোটা বিষয়টা দিয়ে দেওয়া হয়েছে, তারাই সমস্ত কিন্তু এই ট্রায়ালগুলো করবে। এখন দেখার আলটিমেটলি এই অনুপ্রবেশকারী প্রসঙ্গ বা অনুপ্রবেশকারী ইস্যু বঙ্গ রাজনীতিতে, অর্থাৎ ভোট রাজনীতিতে কোথায় কতটা প্রভাব পড়ে। কারণ আমরা আবার বলছি 2026-এ বিধানসভা ভোট, তার আগে যেখানে হিন্দু মুসলিম সংখ্যালঘু মন্দির মসজিদ অনুপ্রবেশকারী বাংলা ভাষা বাংলার অস্মিতা এতগুলো বিষয় সামনে চলে আসে। সুতরাং একটা জিনিস খুব পরিষ্কার যে মেরুকরণের রাজনীতি আজ না হোক কাল কোথাও না কোথাও খুব স্পষ্টভাবে মানুষের মধ্যে কিন্তু এর প্রভাব পড়ছে। আমরা চাই না যে ধর্মের ভিত্তিতে কিছু হোক। যারা এদেশের বৈধ নাগরিক তারা যেমন তাদের সুরক্ষা পাবেন, আর যারা সত্যি অনুপ্রবেশকারী অবৈধ তাদের প্রমাণ দিয়ে তাদেরকে দেখাতে হবে তারা এদেশের বৈধ। আর যদি না দিতে পারেন তাদেরকে এই দেশ ছাড়তে হবে বা ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। কিন্তু সেটা কতটা বৈধতার সঙ্গে, কতটা যুক্তি নিয়ে এই কাজটা করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের দুজনের মধ্যে মেলবন্ধনে কতটা হচ্ছে সেদিকে আমাদের নজর রাখতে হবে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করবো। উপস্থিত সমস্ত দিদি অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম।